সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একদমই সবচেয়ে বেশি যে মামলাটিতে সাজাপ্রাপ্ত ছিলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই মামলাটি থেকেই খালাস পেয়ে গেলেন। সেটি হচ্ছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলায় তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং শেখ হাসিনার আমলে যেই মামলাটির কারণে তিনি দেশে আসতে পারেননি। একই সঙ্গে তিনি এই যে সরকার পতন হলেও এই যে নতুন সরকারের সময়েও তিনি দেশে আসতে পারছেন না শুধুমাত্র এই যে তার কয়েকটি মামলার সাজার কারণে। তো এই যে আমরা দেখলাম এই যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি খালাস পেলেন। তিনি সহ বাকি সব আসামি খালাস পেয়ে গেলেন। এখন তারেক রহমানের কি দেশে আসতে কি আর কোনো বাধা রয়েছে? অবশ্যই বাধা আছে। কি বাধা? এখনো ৩ টি গুরুত্বপূর্ণ মামলায় তিনি সাজাপ্রাপ্ত আছেন। সেগুলোতে যদি খালাস না পান তাহলে তিনি দেশে আসলেই হয়তোবা অ্যারেস্ট হতে পারেন। সেই মামলাগুলো এর মধ্যে ২ টি হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং একটি ঘুষ গ্রহণের মামলা। এই ৩ টি মামলায় তিনি এখনো সাজাপ্রাপ্ত আছেন বিভিন্ন মেয়াদে, কোনটিতে ১০ বছর, ৭ বছর এরকম করে। তো এই মামলায় এখনো তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন। আমরা দেখলাম যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া খালাস পেয়ে গেলেন। তো সেই মামলায় এখনো তারেক রহমান দণ্ডপ্রাপ্ত রয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলারও আগামী কিছুদিনের মধ্যে শুনানি হতে পারে। সেখান থেকে হয়তো খালেদা জিয়া খালাস পেতে পারেন। তো জিয়া অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যেহেতু খালেদা জিয়া খালাস পাচ্ছেন বা পেয়েছেন, সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানও এই ২ টি মামলা থেকে খালাস পাচ্ছেন। আরেকটি ঘুষ গ্রহণের মামলা, যে মামলার রায় এবং বিচার প্রক্রিয়া নিয়ে এমনি একটি বিতর্ক রয়েছে, সেটি থেকেও আমরা ধারণা করতেছি খালাস পেতে পারেন। কিভাবে ধারণা করতেছি? কারণ তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা যেটি ছিল যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, সেই মামলায় যেহেতু তিনি খালাস পেয়ে গেছেন, তাহলে এই যে দুর্নীতি, ঘুষ মামলায় তিনি খালাস পেয়ে যেতে পারেন। তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটি স্থগিত রয়েছে, কয়েকটি উইথড্র করা হয়েছে, তাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি রয়েছে, সেগুলো যেহেতু দণ্ড হয়নি, হয়তো সেসবের বিষয়ে একটা সিদ্ধান্ত চলে আসতে পারে। এখন দেখেন, হঠাৎ করে তারেক রহমানের বিষয়ে কেন এত সিদ্ধান্ত আসা শুরু হইল? যে আমরা দেখলাম খালেদা জিয়া একে খালাস পাচ্ছেন, বা খালেদা জিয়া বিদেশ যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে গেলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। এটাকে একদম স্পষ্ট করেই বলা হচ্ছে দলীয় সফর। তো তারেক রহমানের বিষয়ে কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্তগুলো আসলো? যে এই যে দেখেন যে তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মামলা যেটি, সেটিতে খালাস দিয়ে দেওয়া হলো। তার মানে বাকি যে মামলাগুলো রয়েছে সেগুলো তুলনামূলক এই মামলাটির চেয়ে কম গুরুত্বপূর্ণ, বা একদমই রাজনৈতিক মামলা বলা যায়। তো সেই মামলায়ও তিনি যে দ্রুত খালাস পাবেন এটা মোটামুটি অনুমানযোগ্য। এখানে সরকার কেন তারেক রহমানের বিষয়ে, বা এই যে সবচেয়ে বড় মামলাটিতে তাকে খালাস দিয়ে দিল, বা এই বিষয়ে সরকার কেন সিদ্ধান্তে আসতে হলো? এটার অন্যতম একটি কারণ হলো যে তারেক রহমানের দেশে ফেরা। আমরা জানি খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়ে তিনি মার্কিন দূতাবাসে গেলেন, সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেন এবং তার বিদেশ যাওয়ার প্রক্রিয়া, যে মির্জা ফখরুল যদি দেশে ফিরেন তাহলেই তিনি বিদেশ যাবেন, এরকম একটি কথা অলরেডি প্রচার হয়েছে। তো তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্তের আগে আমাদের আরো ২-১টি প্রেক্ষাপট দেখতে হবে। সেটা কেমন প্রেক্ষাপট? যে বিএনপির চাপে সরকার কিন্তু গত কিছুদিনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল। বিএনপির চাপের মুখে সরকার নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি রয়েছে সেটি গঠন করলো। শেষ পর্যন্ত নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের কোনো ধরনের মানে সুপারিশ বা প্রতিবেদন ছাড়াই বিএনপির চাপের মুখে তারা নির্বাচন কমিশন গঠন করে ফেললো। এরপরে আমরা দেখলাম রাষ্ট্রপতির অপসারণ, সেখানেও বিএনপির কাছে পরাজিত হলো। আরো বেশ কিছু জায়গায় সরকার বিএনপির কাছে পরাজিত হলো। কিংবা এটাকে ওইভাবে পরাজিত না বললেও বিএনপি যে সিদ্ধান্তে ছিল, বা বিএনপি যে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিয়েছে সরকারকে, সরকার কিন্তু সেটি নিতে বাধ্য হয়েছে। এইখানে বিএনপির এখন আর পাওয়ার কি আছে এই সরকারের কাছে? ৩টা জিনিস। একটা তারেক রহমানের দেশে ফেরা, ২ দেশের যত নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলোর বিষয়ে একটা সিদ্ধান্ত, ৩ নির্বাচন। বিএনপির আলটিমেটলি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়ার এবং পাওয়ার আর বেশি কিছু নাই। এটা একদমই বাস্তব।
কারণ তারেক রহমান দেশে ফিরলে তাদের দল, খালেদা জিয়া বিদেশে যদি যান তাদের দল, তাদের শীর্ষ নেতা এবং আগামীতে বিএনপিকে যারা নেতৃত্ব দিবেন, যিনি নেতৃত্ব দিবেন তিনি ফিরছেন। একই সঙ্গে নেতাকর্মীরা খালাস পেয়ে গেলে পরবর্তীতে তারা ক্ষমতায় আসলেও এই বিষয়ে তাদেরকে আর তেমন কিছু করতে হচ্ছে না। আর নির্বাচন হয়ে গেলে তো বলা যাচ্ছে যে একটা ধারণা তো আছেই যে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসছে। তাহলে বিএনপি আর এই সরকারের কাছে কি চাইবে? এই যে দেখেন বিএনপি চাপে দিয়ে দিয়ে হচ্ছে নানান কিছু আদায় করে নিল। এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে গত ৩ মাসে কিন্তু কোনো কথাই হয়নি। গত ২-৩ দিন ধরে কথা হচ্ছে। এই ২-৩ দিনের মধ্যেই কিন্তু হচ্ছে তারেক রহমান খালাস পেয়ে গেলেন। তাহলে আগামী কয়েকদিনের মধ্যে যে এই খালাস পেয়ে যাচ্ছেন না সেটা কিন্তু মানে বলা যাবে না। তিনি খালাস পাবেনই। শেষ পর্যন্ত তিনি খালাস পাবেন। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মামলা সেটি যেহেতু খালাস পেয়েছেন, বাকিগুলো তো পাবেন। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটি থাকছে যে হচ্ছে সরকার কেন বিএনপির চাপটা তাদের গায়ের উপর নিচ্ছে এবং বিএনপিকে কেন সরকার শুনতে হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন। বড় প্রশ্ন কেন? আমরা দেখলাম হচ্ছে ২ কলেজের মধ্যে মারামারি, মানে ২ কলেজ বলতে একটা কলেজ আরেকটা কলেজের সঙ্গে মারামারি, ৭ কলেজের শিক্ষার্থীরা মাঠে নামলেন। কেউ বিশ্ববিদ্যালয় চায়, কেউ হচ্ছে অটোরিকশা চলতে দিতে চায়, কেউ আবার হিন্দুরা হচ্ছে বিভিন্ন দাবিতে নামলেন, আবার শ্রমিকরা কেউ হচ্ছে টাকার লোভ দেখিয়ে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শাহবাগে মানুষ জড়ো করতেছেন। এই যে আন্দোলন বা হচ্ছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখলাম, এখানেই সরকারের যে গদি, ইউনূস সরকারের যে গদি সেটা কেঁপে উঠছে। মানে কেঁপে উঠছে এমনভাবে যে হচ্ছে মনে হচ্ছে যে এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে কোনোভাবেই পতিত সরকারের বা হচ্ছে আওয়ামী লীগ কোনোভাবেই ঢুকে যাবে। আর ঢুকে গেলেই তো শেষ। এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে বিএনপিকে হাতে রাখতে, সঙ্গে রাখতে এবং বিএনপিকে সঙ্গে নিয়ে হচ্ছে স্বৈরাচারের বা হচ্ছে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ার জন্যই হচ্ছে সরকার এইসব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এখানে স্পষ্ট করে এই জিনিসটি বলা যায় যে হচ্ছে আওয়ামী লীগকে, অর্থাৎ শেখ হাসিনার দলকে এবং শেখ হাসিনাকে পরাজিত করতে সরকার বিএনপির কাছে মাথা নত করছে এবং হচ্ছে বিএনপির কথা শুনতে, বিএনপির চাপ নিতে এবং বিএনপির চাপের মুখে সিদ্ধান্ত নিতে এই সরকার বাধ্য হচ্ছে। এখন এই সরকার, ধরেন এই সরকার বিপ্লবী কি বিপ্লবী না তা নিয়ে নানান প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার যাদেরকে হটিয়ে ক্ষমতায় এসেছে ঠিক সেই রকমই তার যে আওয়ামী লীগ আর বিএনপি তো মুদ্রার এপিঠ আর ওপিঠ, ঠিক ওই রকম আরেকটি শক্তির কাছে তারা পরাজিত হচ্ছে বা মাথা নত করছে। তাহলে কি এই বিপ্লব আর এই অভ্যুত্থান যেটাই বলি আমরা, তার কি আর কোনো লভ্যাংশ এই দেশের মানুষ কি পেতে যাচ্ছে? একেবারেই না। শেখ হাসিনাকে হটানোর জন্য যদি আপনার বিএনপির কোলে উঠতে হয়, শেখ হাসিনাকে পরাজিত করতে যদি আপনার বিএনপির সঙ্গে থাকতে হয়, তাহলে বলবো যে এক স্বৈরাচার বা হচ্ছে একই মুদ্রার এপিঠকে পরাজিত করে আপনি ওপিঠের কাছেই যাচ্ছেন। এই বিষয়ে সরকারকে হয়তো, সরকারের আসলে আর বুদ্ধিদীপ্ত হয়েও আর কোনো লাভ নেই। সরকার আসলে একটা জায়গার মধ্যে চলে গেছে। সরকার এখন বিএনপি বা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নেগোসিয়েশন বা হচ্ছে এই কোলে উঠেই কাজ করতে হবে। এছাড়া এই সরকারের আর কোনো উপায় নেই। কারণ তাদেরও তো বাঁচতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।